অ্যাটেন্ডেন্সের লিংকটা দিয়েছি আবার। আচ্ছা, তোমাদের শেয়ারিংটা কি হয়েছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই ইন্টারপোলেশন দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, জি আমরা স্যার, লাস্ট কত এই পর্যন্ত পড়ছিলাম মনে আছে? স্যার আপনার সাথে একটা কথা ছিল হ্যাঁ, বলো। স্যার। এবার হচ্ছে যে আমাদের নতুন অ্যাডভাইজার হয়েছে তো, কিন্তু স্যার আমাদের ম্যাক্সিমাম টাকা পে করছে, কিন্তু ওই যে প্যানেল ওপেন করতেছে না, প্লাস হচ্ছে স্যার রেজিস্ট্রেশন স্যার কনফার্ম করতেছে না স্যার। ওই যে আপনার রেজিস্ট্রেশন মানে ডেট এটা পার হয়ে কোন যাওয়ার স্যার? পরে কোন স্যার? আমাদের হচ্ছে স্যার এবার কাফি স্যার, আগে মঞ্জুর আলম স্যার ছিল। ও, এখন স্যার এটা যদি কনফার্ম করার জন্য স্যার উনি বলতেছে কন্ট্রোলার অফিস থেকে করার জন্য, কিন্তু স্যার এটা হচ্ছে যে স্যার আজকে কথা বলছে, আজকে ইউনিভার্সিটি অফ। এখন স্যার আমাদের রবিবারে পরীক্ষা, শনিবার স্যার ইউনিভার্সিটি যাই এটা নিয়ে গ্যাদারিং করতে স্যার পুরো দিন চলে যাবে। এখন স্যার আমাদের স্যার তোমরা কি রবিবার ডিউ টাইমে করো নাই না? না স্যার। এখন স্যার ডিউ টাইম দিছে স্যার, আমাদের ক্লাস শুরু হওয়ার স্যার 10 দিনের মধ্যে স্যার টাকা পে করে দিতে বলছে। এখন স্যার ম্যাক্সিমাম তো স্যার টাকা পে করতে পারে না একদিন দুজন ছাড়া, পরে স্যার ম্যাক্সিমাম এটা টাকা পে কিন্তু করতে, কিন্তু স্যার এখন উনি কনফার্ম করতেছে না, প্লাস অনেকের প্যানেলও খুলতেছে না। তোমরা এমনি মঞ্জু স্যারের সাথে কথা বলো নাই? উনি উনি কি এখন আর নাই তোমাদের? না স্যার, মঞ্জুর আলম স্যারকে চেঞ্জ করে দিছে, ওনাকে না মনে হয় এটা তো এইটা এমডি দিছে। এটা তো জেনারেলি করা হয় না, মানে যে একবার যাদের সাথে থাকে এটা শেষ পর্যন্ত তাদের সাথেই থাকে। স্যার এখন কি স্যার, তাহলে কি আমাদের রবিবার পরীক্ষা দিতে কি কোনো সমস্যা করবে? উম, তোমরা, আমার মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে একটু চেয়ারম্যান স্যারের সাথে একটু কথা বলো, আমানুল্লাহ স্যারের সাথে একটু কথা বলো। আর সবচেয়ে আর স্যার আবার আরেকটা যে অনেকের তোমরা সমস্যা স্যার। শনিবার আসলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে ক্যাম্পাসে, কিন্তু স্যার কিন্তু আমাদের শনিবার কি রবিবার তো কিসের স্যার পরীক্ষা আছে, কিন্তু স্যার শনিবার পুরো দিন চলে গেলে তো স্যার আমাদেরই লস। তো এটা আমার মনে হয় আমান স্যারের সাথে বলো যে তোমরা প্রবলেমটা ইয়ার দিন সলভ করবে আর কি, রবিবার এসে এটা সলভ করবে আর কি। পরীক্ষা পরীক্ষা কি সকালবেলা না বিকাল বেলা? স্যার আমাদের বিকাল বেলা পরীক্ষা। তাহলে একটু কষ্ট করো, ওই দিন সকালে চলে আসো, সকালে এসে। তারপর স্যার অনেকের আবার সমস্যা হচ্ছে যে স্যার ওই যে স্যার ওর ক্রেডিট নিতে পারবে ও, কিন্তু স্যার ওই অ্যাডভাইজার স্যার নিতে দিচ্ছে না। এখন এটা এক্সট্রা তো অ্যাডভান্স অনেকের মানে এইটা বুঝা সমস্যা। জিনিসের কি, একটা হলো মঞ্জুর আলম স্যার অ্যাক্সেস পায় কিনা এটা একটু স্যারের সাথে কথা বলে দেখো। আর যদি কাফি না স্যার না না স্যার, পায় উনি তাহলে আর অ্যাক্সেস পাচ্ছে না, মঞ্জুর আলম স্যার। তাহলে তাহলে তো জেনারেলি এটা হয় না আর কি, কেন হলো আমি বুঝলাম না জি স্যার, এটা। মঞ্জুর আলম স্যার এটা বলতেছিল। স্যার আমরা কি অ্যাডভাইজার মানে চেঞ্জ আমাদের করতে পারবো এখন? না, যাই হোক, প্রবলেমটা নিয়ে আমার মনে হয় আমানুল্লাহ স্যারের সাথে একটু কথা বলো আর কি, সেটা ওভার ফোনে হোক বা শনিবার বা রোববার এসে হোক। সবচেয়ে বেস্ট হচ্ছে তোমরা যদি কষ্ট করে শনিবার কয়েকজন এসে কাজটা করতে পারো, আর যদি না হয় বা শুক্রবারও কিন্তু আমরা মোটামুটি সবাই ক্যাম্পাসে থাকবো, শুক্রবারও আসতে পারো। তো অন্য কেউ হলে হয়তো আমি রিকোয়েস্ট করতাম, কিন্তু কাভি স্যার হচ্ছে সাধারণত অন্য কারো রিকোয়েস্ট নিতে চায় না আর কি। তো এই জন্য আমি আর এটা রিকোয়েস্ট করবো না আর কি। ঠিক আছে, আমার মনে হয় তোমরা কালকেও আসতে পারো, কালকে কিন্তু অলমোস্ট আমাদের সব টিচারে ক্যাম্পাসে থাকবে। অথবা শনিবার অথবা রবিবার আসে। আর রবিবার এসে যদি সলভ করো তাহলে ওই চেয়ারম্যানের সাথে একটু কথা বলে নিও, আর সকালবেলায় মনে হয় যাদের সমস্যা আছে একটু কষ্ট করে চলে আসতে হবে আর কি। ধরো কাজটা শেষ করে তোমরা লাইব্রেরিতে বসে পড়ালেখা করলা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা এখন একটু শুরু করি। তোমাদের বলছিলাম যে সিলেবাসটা খুবই ছোট, কিন্তু দুর্ভাগ্য যে সকল কোর্স শেষ, শুধু তোমাদের কোর্সটাই হয়নি। তো আজকে ইনশাল্লাহ শেষ করে দিব। আর তোমাদের তো নিউমেরিক্যাল এখন বেশ ভালো বন্ধ পাইছো, তাই না? স্যার কিন্তু আমাদের আরেকটা সমস্যা হয়েছে, আমাদের আগের দিন স্যার হচ্ছে যে মেশিন লার্নিং পরীক্ষা, পরের দিন হচ্ছে স্যার নিউমেরিক্যাল পরীক্ষা। ও, মেশিন লার্নিং কি তোমরা এক্সট্রা নিছো?
না স্যার, এটা আমাদের 7th অফার করছে, এটা স্যার 8th কোর্স, মানে আমাদেরকে অফার করছে এটা নেওয়ার জন্য ডিপার্টমেন্ট থেকে। তো তাহলে কি মাত্র একদিন পাচ্ছ? না স্যার, একদিনে পাচ্ছি না, এখন স্যার আগের দিন বিকালবেলা পরীক্ষা, আর পরের দিন আবার সকালবেলা পরীক্ষা। তাহলে তো আর কি করবো? স্যার আমি এগুলো তো নিয়ে আমরা দেখলাম যে স্যারের সাথে কথা বলছিলাম, তারপর হচ্ছে মাহমুদুর রহমান স্যারের সাথে কথা বলছিলাম। এখন মানে আগের থেকে এখানে আসার আগেও কি এরকম ছিল? স্যার আগেও মাঝখানে টানা পরীক্ষা দিতে হচ্ছিল, গ্রাফিক্স, মেশিন লার্নিং, তারপরে হচ্ছে স্যার নিউমেরিক্যাল এখন উপর। সরনিকের তোমাদের তো সাথে যেটা হয়েছিল যে মাঝেরটা সরবে, দুইটা সরাইছো কেন? স্যার এটা ডিপার্টমেন্ট থেকে করে দিচ্ছি এটা তো হওয়ার কথা। স্যার। তো এখানে একটা দুদিনকে সমস্যা স্যার হচ্ছে যে গতকালকে স্যার 3বার চেঞ্জ হয়েছে। একটা সমস্যা হচ্ছে ওই মেশিন লার্নিংটা জোড়া করছো, ওইটার একটা ঝামেলা আছে। স্যার যাই হোক, ফার্স্ট এগুলো এগুলো সবকিছুই মানে মাহমুদুর রহমান স্যার আর আমানুল্লাহ স্যারের সাথে কথা বলা লাগবে। আমি তো দেখে খুশি ছিলাম যে নিউমেরিক্যালের আগে প্রায় 3-4 দিন মতো। জি স্যার, এখন এটা মেশিন লার্নিং করে গেছে। মেশিন লার্নিং মানে শুরুতে ওখানে ছিল না, মানে না রিভাইজ স্যার ছিল না, এটা হচ্ছে স্যার ওই 2-3 বাড়ার পরে মনে হয় ওখানে পাটারি ছিল। স্যার বলছিল যে ডিপার্টমেন্ট থেকে বলছে ডাবল কোশ্চেন করার জন্য, কিন্তু পাটারি স্যার বলছে একটা কোর্সে ডাবল না কোশ্চেন না, কেন হবে? ওইটা নর্মালি ওইটাই নিয়ম যে সেম কোর্স একই সময় একই জায়গায় পরীক্ষা হলে দুইটা কোর্স সাথে তো হয় না, দুইটা কোশ্চেন হয় না। এটার জন্য পরে এক মিনিটে না মাঝখানে না, নিয়ে আসছে। ধরো হচ্ছে তোমাদের 2 দিন বাড়ানোর পরে প্রথম যে রুটিনটা ছিল সেটাতে তো সম্ভবত মেশিন লার্নিং উপরে ছিল, জি স্যার। তাই এটা আবার নিচে নামলো কিভাবে? স্যার এটা তো ওই যে 8th এর সাথে মিলে দিছে, এখন আগে না তো না, স্যার আগে। ওখানেই এইটার সাথে একই সাথেই ছিল, আমি তো তাই দেখছি। কিন্তু স্যার এরপরে ওই ডিপার্টমেন্ট থেকে আবার এরকম করে দিচ্ছে। তাহলে এইটা মনে হয় এসে কিছু একটা বলছে। যাই হোক, এগুলো এখন হচ্ছে মূলত আমান স্যার দেখে, আর আমান স্যার হচ্ছে ওই যে মাহমুদুর রহমান স্যারের হচ্ছে হেল্প করে আর কি, যেহেতু উনি এই কমিটির কনভেনর। তো তোমাদের আইদার কালকে অথবা পরশু এসে এই প্রবলেম গুলো সলভ করে নিও আর কি। তো আমরা একটু শুরু করি। স্ক্রিনে তো দেখা যাচ্ছে না, ইন্টারপোলেশন উইথ আনইকুয়াল ইন্টারভেল। জি স্যার। তো আমরা এর আগে যা কিছু পড়েছি সব ছিল কি ইন্টারপোলেশন উইথ ইকুয়াল ইন্টারভেল। তো অনেক সময় ডাটাগুলো এমন ভাবে থাকে যে ডাটাগুলো ইকুই ডিস্টেন্সে নাও পাওয়া যেতে পারে, তাহলে তখন আমাদের আগের কোনো ফর্মুলাই কিন্তু কাজ করবে না। তো তাহলে আমাকে অবশ্যই ডিফারেন্ট ফর্মুলা জানা লাগবে, যেগুলো দিয়ে আনইকুয়াল ইন্টারভেলের ডাটাকেও আমরা কি প্রসেস করে একটা ফর্মুলা বের করতে পারি, ইন্টারপোলেশনের কাজ করতে পারি। তো এখানে আমরা মূলত দুইটা থিওরেম পড়বো, একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। তো এটা খুবই সহজ। এখানে একটা পলিনোমিয়ালকে এই ফরম্যাটে লেখা হয়েছে, এখানে a0 x-x1 x-x2 আপ টু x-x1। a1 এর সময় x-x0 পরের টার্মটা হচ্ছে x-x2, এভাবে an এর সময় x-x0 থেকে xn-1। একটু বৈশিষ্ট্যটা বলতে পারবে যে এই পলিনোমিয়ালটা কিভাবে লেখা হয়েছে? যখন a0 তখন এখানে একটা টার্ম মিসিং, সেটা কোনটা বলতে পারবা? স্যার এক্স নট। হ্যাঁ, x-x0টা বের। যখন a1 তখন কোনটা নাই? এক্স মাইনাস এক্স ওয়ান। x প্লাস হ্যাঁ x1 হ্যাঁ, যখন a2 তখন হচ্ছে x-x2 নাই। x2। যখন n x-xn টা নাই, আর বাকি সবগুলো আছে। তাহলে লেখাটা খুব সহজ। আচ্ছা, এখন দেখো এখানে x1 থেকে xn, তার মানে কয়টা টার্ম আছে? x-x1 x-3 এরকম টোটাল কয়টা গুণ বলতে পারবা? এন মাইনাস ওয়ান। না, কারণ আমি 1 থেকে শুরু করছি, n এ শেষ হয়েছে, তাহলে কয়টা? এনটা এনটা। n টা। তাহলে তার মানে এটা x⁴n গুণ করলে, তাই না? এভাবে প্রত্যেকটা যদি তুমি চেক করো সবগুলোই হচ্ছে x⁴n। তার মানে এখান থেকে যে পলিনোমিয়ালটা পাচ্ছি সেটা হচ্ছে nth ডিগ্রি পলিনোমিয়াল। কথাটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে x তো ভেরিয়েবল, x1 থেকে xn পর্যন্ত প্রত্যেকটা মান আমার হচ্ছে কি জানা আছে। তাহলে এখন হচ্ছে আমার a0 থেকে an পর্যন্ত যদি বের করতে পারি তাহলে আমার হচ্ছে কি ইকুয়েশন সলভ হবে এবং আমি পলিনোমিয়ালটা পেয়ে যাব। তাহলে এখন দেখো কিভাবে আমি বের করছি। প্রথমে হচ্ছে x = x0 ধরলাম, তাহলে কি হবে বলো দেখি। এইখানে হচ্ছে x-x0 টার্মটা নাই, কিন্তু বাকি সবগুলোতে কি আছে না? জি স্যার। তার মানে x এর মান যদি x0 ধরি, বাকি সব টার্ম কি হয়ে যাবে?
জিরো হয়ে যাবে। 0 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র প্রথম টার্মটা থাকলো। তাহলে এইখানে আসতেছে f(x0), এখানে হচ্ছে a0, x0 minus x1, x0 minus x2 up to x0 minus xn। তাহলে আমার দরকার তো হচ্ছে a0 বের করা। তাহলে a0 সমান সমান কি হচ্ছে, fx0 ডিভাইড বাই x0 minus x1, x0 minus x2 up to x0 minus xn। তাহলে আমরা x এর মান x0 ধরে কার মান বের করে ফেলতে পারছি, a0 মান বের হয়ে গেল না? তো এখানে fx0 এটা কি আমার জানা? fx0 টা আসলে কি? বলো দেখি। স্যার এখানে ফার্স্টে যে একটা ভ্যালু বসাবে ওটার জন্য fx0 মানে x এর জন্য যে x0 টা হচ্ছে বেসিক্যালি y0 না? জি এগুলো স্যার হচ্ছে x এর মান, আর y মানে হচ্ছে কি, y fx না? জি স্যার তাহলে x যদি x0 বসাই তাহলে সেটা কি y0 না? x1 এর জন্য y1। এইভাবেই তো আমার টেবিলের মানগুলো জানা আছে। তার মানে fx0, fx1 থেকে fxn সবগুলো এবার জানা আছে, এগুলো হচ্ছে কি y0 থেকে yn। তার মানে তুমি ইচ্ছা করলে এটা fx0 না লিখেও কি লিখতে পারতা, y0 লিখতে পারতা। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এরপর দেখো x ইকুয়াল টু x1 যদি বসাই তাহলে আবারও সেই আগের মতোই কথা। এইখানে হচ্ছে কি x মাইনাস x1 টার্মটা নাই, কিন্তু বাকি সব জায়গায় আছে না? এখানে আছে, এখানে আছে, এভাবে প্রত্যেকটা জায়গায় কি আছে না? কথা বুঝছো না, বুঝো নাই? x মাইনাস x1 এই জি টার্মটা স্যার, একমাত্র ওয়ানে নাই। a1 এ নাই, আর বাকি সব জায়গায় আছে। তাহলে বাকি সব শূন্য হয়ে যাবে, শুধু এটা থাকলো। তাহলে আমরা পাচ্ছি কি fx1 a1, x1 minus x0, x1 minus x2, x1 minus xn। তাহলে সাইড চেঞ্জ করলে a1 এর মান পাবো হচ্ছে fx1, নিচে হচ্ছে কি x1 minus x0, x1 minus x2 up to x1 minus xn। তো আমরা এটা fx1 ও লিখতে পারি, অথবা এটাকে কি লিখতে পারি, y1। y1 লিখতে পারি। তাহলে সিমিলারলি আমরা a2, a3 up to an সবগুলো বের করতে পারবো না? তাহলে আমার যেহেতু কোএফিসিয়েন্ট সবগুলো পেয়ে গেলাম, তাহলে আমি এখানে যদি বসাই দিই a0 এর জায়গায় a0 এর এই নতুন মান, a1 এর জায়গায় a1 এর নতুন মান, তাহলে কি আমার fx ফাংশনটা ডেরাইভ হয়ে যাচ্ছে না? স্যার তাহলে দেখো এটা হচ্ছে আমি এখানে মান বসাই দিছি। উপরে ছিল fx0 আর নিচে ছিল x0 minus x1, x0 minus x2 up to x0 minus xn। আর এখানে a0 এর সাথে হচ্ছে কি, আবার হচ্ছে কি এই টার্মগুলো হচ্ছে গুণ আছে, x minus x1 থেকে x minus xn। তাহলে উপরে হচ্ছে x minus x1 থেকে x minus xn, আর নিচে দেখো x0 minus x1, x0 minus xn, আর মাল্টিপ্লাই হচ্ছে fx0, বা এটাকে y0 বলতে পারি। তাহলে কি একটা প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা সমান, তাই না? উপরের সব টার্ম গুলো হচ্ছে কি x, আর নিচের সব টার্ম গুলো হচ্ছে কি x0। ঠিক একইভাবে দেখো পরেরটা, এটা সমান, এটা সমান, এটা সমান। উপরে হচ্ছে x আর নিচে হচ্ছে কি x1, আর এখানে হচ্ছে fx1 বা y1। ঠিক একইভাবে যখন এখানে fxn হবে, এখানে সব টার্ম হচ্ছে কি xn, আর উপরে নিচের মাইনাস টার্মটা হচ্ছে কি একই। আর এখানে হচ্ছে x মাইনাস x0, আর এখানে হচ্ছে xn মাইনাস x0। প্রত্যেক জায়গায় যখন fxn হবে তখন হচ্ছে কি x মাইনাস xn টা নাই, যখন x1 হবে x মাইনাস x1 টা নাই, যখন fx0 হবে তখন হচ্ছে কি x মাইনাস x0 টা নাই। তাহলে মনে রাখাটা কি খুব কঠিন? না স্যার। তো এই ফর্মুলাটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। তো এটা খুবই সহজ, ডেরাইভ করাও খুব সহজ। তবে ঝামেলা কি, ঝামেলা হচ্ছে আমার যদি টেবুলার পয়েন্ট একটু বেশি থাকে তাহলে প্রচুর ক্যালকুলেশন করতে হয়। তো আমি এখন এখানে দিলাম না, কিন্তু বাসায় তোমরা একটা প্রবলেম যদি সলভ করো হাতে কলমে তাহলে বুঝতে পারবে এই যে উপরে এবং নিচে প্রচুর কি আছে, ক্যালকুলেশন আছে না? জি তো স্যার এটা 4টা 5টার বেশি হইলে আর এটা খুব একটা সুইটেবল না আর কি, তখন প্রচুর ক্যালকুলেশন করতে হয়। যদিও কম্পিউটারে করলে তো সমস্যা নাই, কম্পিউটার তোমাকে করে দিবে, কিন্তু এটা হ্যান্ড ক্যালকুলেশনের জন্য একেবারেই সুইটেবল না, যেহেতু এখানে নাম্বার অফ অপারেশনস হচ্ছে কি অনেক বেশি। তো
তাহলে আনইকুয়াল ইন্টারভ্যাল থাকলে আমরা মূলত যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে নিউটনস জেনারেল ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। তাহলে ল্যাগ্রেঞ্জটা আমরা পড়লাম, এটা খুব সহজ একটা ফর্মুলা, কিন্তু এটার থেকে প্র্যাকটিক্যালি এই ফর্মুলাটা অনেক বেশি ইউজ হয়। তো এটা জানার জন্য আগে আমাকে যেটা জানা লাগবে সেটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স কাকে বলে। তাহলে এইখানে আমরা ডিভাইডেড ডিফারেন্সের একটা ডেফিনিশন পাচ্ছি, f(x0 x1) মানে হচ্ছে fx0 মাইনাস fx1 ডিভাইড বাই x0 মাইনাস x1। তো উপরে এই দুইটা আসলে কি y0 মাইনাস y1 না? জি স্যার। তো এটাকে আমরা ইচ্ছা করলে উল্টাও লিখতে পারতাম, fx1 মাইনাস fx0 x1 মাইনাস x0 করা যাবে না? উপরে নিচে যদি উল্টাই দিই তাহলে কি মাইনাস মাইনাসে কি কাটাকাটি হয়ে যাবে না? জি স্যার। তার মানে আমি বেসিক্যালি এটাকে y1 মাইনাস y0 লিখতে পারি। তাহলে y মাইনাস y0 আমরা যখন ওই যে ইকুয়াল ইন্টারভ্যালের ক্ষেত্রে পড়ছিলাম, এটাকে কি ডেল y0 বলছি না, বা ব্যাকওয়ার্ড y1 বলছি। দেন তার মানে একই জিনিস উপরের অংশটা, কিন্তু নিচে হচ্ছে আগে ভাগ করা হয়েছিল কত দিয়ে? 1 দিয়ে, যেটা আমরা দেখাই নাই, তাই না? কিন্তু এইখানে হচ্ছে x1 মাইনাস x0 বা x0 মাইনাস x1 দিয়ে কি করছি? ভাগ করছি, কারণ এখানে যেহেতু ইন্টারভ্যালটা ইকুয়াল না, এই জন্য এই ভাগটার নেসেসিটিটা আসছে। তো এই কারণে এটার নাম হচ্ছে কি ডিভাইডেড ডিফারেন্স, যেহেতু এখানে ডিভাইড করা হচ্ছে। বুঝা গেছে কথাটা? তো একইভাবে দেখো, x0 যদি x1 থাকে তাহলে ফর্মুলাটা এমন, x1 x2 থাকলে এটা fx1 fx2 ডিভাইড বাই x1 মাইনাস x2, অথবা তুমি উল্টা লিখতে পারো fx2 মাইনাস x1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তো এভাবে আমি যদি প্রত্যেকটা লিখি এটাকে বলা হবে ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স। তো ফার্স্ট অর্ডার থেকে আমরা আগেও দেখছি সেকেন্ড অর্ডার থেকে থার্ড অর্ডার থেকে এইভাবে nth অর্ডার পর্যন্ত যেতে পারি। তাহলে এটা এবং এটা ডিফারেন্সটা হবে কি সেকেন্ড অর্ডার। তাহলে এটা হচ্ছে fx0 fx1 x1 x2, আর ডিফারেন্সটা দেখো আগে ছিল হচ্ছে x0 x1 x1 x2, এখন হচ্ছে x0 থেকে x2। এই যে এটা হচ্ছে এখন পার্থক্য। অর্থাৎ হচ্ছে আমার যখন এখানে তিনটা টার্ম আছে x0 x1 x2, তাহলে উপরে হবে x0 x1 x1 x2, আর নিচে হবে x0 মাইনাস x2। কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমি k+1 তম ডিভাইডেড ডিফারেন্স হবে কি k তম দুইটা ডিভাইডেড ডিফারেন্সের ইয়া। তো এখানে খেয়াল করে দেখো, যখন এখানে টার্ম থাকবে দুইটা তখন এটা কত অর্ডার? ফার্স্ট অর্ডার, তাই না? এখানে যখন টার্ম আছে কয়টা? তিনটা, তখন এটা কত অর্ডার? সেকেন্ড অর্ডার। অর্থ হচ্ছে তিনটা থাকলে দুইটা, এনটা থাকলে n-1টা। তাহলে এখানে x0 থেকে xk+1 কয়টা টার্ম আছে বলো দেখি? একটু রেসপন্স করো। x0 থেকে k+2 k+2টা, তাহলে k+2টা থাকলে এটা কততম ডিভাইডেড ডিফারেন্স হবে? k+1 k+1। তাহলে আমরা দেখো এই যে k+1 তম ডিভাইডেড ডিফারেন্স হচ্ছে। তো এটা যদি k+1 হয় তাহলে এটা হবে k, এটা হবে k, তাই না? তাহলে k হওয়ার জন্য এখানে কয়টা থাকতে হবে? k+1টা থাকতে হবে। তাহলে এটা জি যদি স্যার। x0 থেকে শুরু হয়েছে শেষ হবে কোথায়? xk তে। x প্লাস x কে দে আর এটা x1 থেকে শেষ হবে xk+1। xk+1। আর নিচে হচ্ছে এই দুইটা ডিফারেন্স x0 আর xk+1। তো এটা আমি একটু পরে তোমাদেরকে একটা টেবিল তৈরি করতে দিব, কারণ টেবিল তৈরি না করলে এটা আসলে হাতে কলমে না করলে বুঝবে না। আমরা যেরকম ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করছি ঠিক এটারও আমরা টেবিলটা তৈরি করলে জিনিসটা কি হচ্ছে বুঝতে পারবো। তো এর বেশ কিছু প্রপার্টি আছে। প্রথম প্রপার্টি যেটা সেটা আমরা বলছি এটা সিমেট্রিক, তার মানে x0 x1 লেখা যায় কথা, এখানে যদি আমরা আগে x0 পরে x1 লিখি, এখানে আমরা x1 x0 লিখতে পারবো, দুটার মিনিং সেম। ওই যে একটু আগে বলছি যে আমি যদি উপরে মাইনাস করি নিচে মাইনাস করি তাহলে কি সাইন গুলো উল্টে যায়। আর এখানে আগের মতোই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা, nthটা ডিভাইডেড ডিফারেন্স অফ এ পলিনোমিয়াল n ডিগ্রি আর কনস্ট্যান্ট। এটা আমরা ফরওয়ার্ড ডিফারেন্সও পেয়েছিলাম যে আমার পলিনোমিয়ালটা যদি nth ডিগ্রি হয়, nতম ডিভাইডেড ডিফারেন্স বা nতম ফরওয়ার্ড ডিফারেন্স গুলো কি ছিল? কনস্ট্যান্ট ছিল। আর nতম ডিফারেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে এর পরের সকল ডিফারেন্স গুলো কি হয়ে যাবে? কত হবে?
nতম ডিফারেন্সটা যদি 0 হয় তাহলে এর পরের সকল অর্ডার গুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ আমার যেটা থেকে শুরু প্রথমটা টার্ম হলে উপরে কি এটাও যা এটাও তা, তাহলে বিয়োগ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। তাহলে n+1 থেকে আপওয়ার্ড সকল ডিফারেন্সের মান 0 যদি আমার পলিনোমিয়ালটা nth ডিগ্রি পলিনোমিয়াল হয়। তো এটা তোমাদেরকে আসলে ক্লাস যদি ফিজিক্যাল ক্লাসে তো বসে করতে দিতাম, তো এখন যেহেতু অনলাইনে আমি আর করতে দিলাম না, বরং তোমাদেরকে হয়তো একটা হোম টাস্ক টাইপের কিছু একটা দিয়ে দিব। তো এখানে দেখো এক্স আর এফ এক্স দেওয়া আছে। তো 5, 7, 11, 13, 21, তো এটা ইন্টারভেলটা কি ইকুয়াল না আনইকুয়াল? স্যার আনইকুয়াল। আনইকুয়াল, কারণ এখানে হচ্ছে 2 কিন্তু এটা হচ্ছে 4, মানে অবশ্যই আনইকুয়াল। এখানে 2। তার মানে এখানে আমি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেন্ট্রাল কোনো ডিফারেন্সে কি লিখতে পারবো না, তাই না? না স্যার। তো এটার জন্য আমরা একটু আগে শিখছি কি কি ডিফারেন্স, ডিভাইডেড ডিফারেন্স। তো এখানে আমরা সেই ডিভাইডেড ডিফারেন্সটা ইউজ করলাম। তাহলে এই টার্মটা মানে কি? এই টার্মটা মানে হচ্ছে এটা মাইনাস এটা ডিভাইডেড বাই কি এটা মাইনাস এটা, তাই না? 121 কিভাবে আসছে? এভাবে লিখতে পারি 150 মাইনাস 392, আর নিচে হচ্ছে 5 মাইনাস 7। অথবা উল্টা ভাবে লিখতে পারি 7 মাইনাস 5 নিচে আর উপরে হচ্ছে কি 392 মাইনাস 150, তাহলে হচ্ছে 121। এভাবে পুরো টেবিলটা করা আছে। কিন্তু স্যার শেষের দিকে যখন যাব তখন স্যার এটা একটু সমস্যা হয়ে যায় যে না, আমরা যখন চিন্তা করো, সেখানে 46 থেকে তাহলে এই 24টা কিভাবে আসছে? এটা মাইনাস এটা, আর এখানে হচ্ছে কি এটা মাইনাস এটা, তখন 3টা টার্ম না, জি স্যার মানে এটা তো অর্ডার যেহেতু 2, বাউন্ডারি থেকে বিয়োগ হবে আর কি। হ্যাঁ এই যে 11 থেকে 5 বিয়োগ হবে। ঠিক এটা কিভাবে পাওয়া গেছে? এটা পাওয়া গেছে হচ্ছে এটা মাইনাস এটা, আর উপরে হচ্ছে কি এটা মাইনাস, বুঝা গেছে? তো Yes, sir. এই টেবিল থেকে একটা জিনিস বলা যায় যে এখানে যে ডাটাটা আছে সেটা হচ্ছে ডিগ্রিগত পলিনোমিয়ালের স্যার 3, x0 কারণ হচ্ছে x1 না না ডিগ্রি হচ্ছে 3, কেন? যেহেতু কি এই কলামে কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে না? জি স্যার তাহলে এরপরে সব হবে কি 0। 0। তাহলে এটা আগে বললাম যে তোমরা হাতে কলমে এই টেবিলটা প্রয়োজনে এই টেবিলটাই করো, যে এখানকার রেজাল্টের সাথে মিলছে কিনা। আমার সময় থাকলে আমি তোমাদেরকে এখনই করতে দিতাম। আচ্ছা, তো এখন আসো যে আমি যেহেতু ডিভাইডেড ডিফারেন্স শিখলাম, এখন ডিভাইডেড ডিফারেন্স ইউজ করে আমি নিউটনস জেনারেল ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ইউজ করব, ডেরাইভ করব। তো এখানে মূলত হচ্ছে বেসিক ডেফিনেশন থেকে আসছে। আমি যদি এফ এক্স এক্স জিরো বলি তাহলে এটা হবে এফ এক্স, এটা হবে এফ এক্স জিরো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স জিরো। জাস্ট এটা ডিভাইডেড ডিফারেন্সের ডেফিনেশন এখানে বসানো হয়েছে। তো এখানে এই টার্ম আমি জানি, এক্স তো আননোন, এক্স জিরো আমি জানি, কিন্তু এফ এক্সটা আমি জানি না। এটাই হচ্ছে আমার বের করতে হবে। তাহলে আমরা যদি লিখি এটাকে সাইড চেঞ্জ করে এফ এক্স ইকুয়াল টু এফ এক্স জিরো প্লাস এক্স মাইনাস এক্স জিরো এফ এক্স এক্স জিরো। তো আমি যখন ডিভাইডেড ডিফারেন্স টেবিলটা করব তখন কিন্তু এই এক্সটা ভেরিয়েবল ধরে কিন্তু কোনো টার্ম নাই, কারণ এই ডিফারেন্স গুলো হচ্ছে কি x1 x0 মানে x0 x1 x1 x2 এভাবে হচ্ছে করা, কিন্তু এক্স এর কোনো মানের জন্য এইখানকার টেবিল থেকে কি কোনো মান আমি পাবো না। তার মানে আমার মূল টার্গেট হচ্ছে এই টার্মটাকে রিমুভ করে ফেলা, তাইলে হচ্ছে আমার কি ইকুয়েশনটা দাঁড়ায় যাবে। বাকি সব টার্ম হচ্ছে আমাদের কি মান দেওয়া আছে। তো কিভাবে করবো সেটা একটু দেখো। আমরা করলাম কি এক্স এক্স জিরো এক্স ওয়ান একটা বাড়াইলাম, এখানে ছিল এক্স এক্স জিরো, এখানে হচ্ছে এক্স এক্স জিরো এক্স ওয়ান। তাহলে উপরে ডেফিনেটলি এক্স এক্স জিরো হবে, এটা এক্স জিরো এক্স ওয়ান হবে, আর এটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান হবে, এটা আর এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ এক্স এক্স জিরো অর্থাৎ হচ্ছে এই টার্মটা সমান সমান হচ্ছে কি এটা ইন্টু এটা, আর এটা যেহেতু এই পাশে মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে এক্স জিরো এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান এফ এক্স এক্স জিরো এক্স ওয়ান, এটা পেয়ে গেলাম।
তাহলে দেখো এখন এই x(x0) এই টার্মটা হচ্ছে কি আমার প্রথম ইকুয়েশনে ছিল, এখানে ছিল। তাহলে এটার জায়গায় হচ্ছে আমরা এটাকে হচ্ছে কি রিপ্লেস করব x(x0) এর জায়গায়। তাহলে এটা এখানে বসাই দিলাম, বসাই দিলে পেলাম f(x0) x-x0 x0 x1 প্লাস x-x0 x-x1 x(x0) x1। তার মানে এইখানে এইটুক পর্যন্ত আমার সবকিছু জানা, কিন্তু এইটা আবার হচ্ছে আননোন। তাহলে এটাকে আবার হচ্ছে কি সিমিলার প্রসেসে বের করে আবার বসাবো, এভাবে চলতেই থাকবে। তাহলে এক সময় হচ্ছে আমরা এরকম পাবো x-x0 x-x1 x-xn f(x(x0) xn। আচ্ছা এখন বলো দেখি এখানে কয়টা টার্ম আছে? 0 থেকে n, তাহলে কয়টা হইলো? n N প্লাস n plus 1 টা আর সামনে আরেকটা x আছে, তাহলে কয়টা হইলো? n plus 2 n প্লাস 2 না? তাহলে আমরা একটু আগে শিখছি যে n প্লাস 2 টা থাকলে এটা কততম ডিভাইডেড ডিফারেন্স? n plus 1 n প্লাস 1। তো আমরা পলিনোমিয়ালটা যেহেতু শুরুতেই ধরে নিছি nth ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে n প্লাস 1 তম ডিভাইডেড ডিফারেন্সের মান কত? 0 না? ওই যে আমরা এখানে প্রপার্টিটা পড়ছি যে nth অর্ডার ডিভাইডেড ডিফারেন্স হবে কনস্ট্যান্ট আর n প্লাস 1 তম ডিভাইডেড ডিফারেন্স হবে কি 0। তাহলে এটা বাড়তে 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 অর্থাৎ হচ্ছে প্রথমে দেখো এখানে টার্ম ছিল 2টা, তারপরে টার্ম করে ফেলছি 3টা, তারপরে 4টা, এভাবে বাড়তে বাড়তে আমি শেষ পর্যন্ত এখানে কয়টা নিয়ে আসলাম? n প্লাস 2টা নিয়ে আসলাম। যখন n প্লাস 2টা পেলাম তখনই এটার মান হচ্ছে 0। কেন? কারণ আমার পলিনোমিয়ালটা ধরা আছে nth ডিগ্রি, আর এখানে যেহেতু n প্লাস 1 তম ডিভাইডেড ডিফারেন্স পাচ্ছি, তার মানে সেটার মান হচ্ছে 0। তো এই কথাটা কিন্তু লিখতে হবে। তো কেন এই অংশটাকে আমি বাদ দিলাম? যে এটার মান 0, এই কারণে হচ্ছে বাদ দিলাম। তাহলে বাদ দিলে আমার ইকুয়েশনটা হচ্ছে কি উপরের অংশটা, এই পর্যন্ত হচ্ছে আমার ফর্মুলার অংশ। তাহলে দেখো f(x) = f(x0) x-x0 x0 x1 x-x0 x-x1 x0 x1 x2 এভাবে x-x0 থেকে xn-1 পর্যন্ত, যখন এটা হচ্ছে xn। তাহলে সব জায়গায় একটু খেয়াল করো, এটা যদি xn হয় শেষ হচ্ছে কি n-1 এ, এটা যদি 2 হয় এখানে শেষ হচ্ছে 1 এ, এটা যদি 1 হয় এখানে শেষ হচ্ছে 0। জিরোতে। তাহলে এভাবে আমি মনে রাখতে পারি। তাহলে এইটা থেকে ডাইরেক্ট এটা লেখা যাবে না, কিন্তু এই অংশটা লিখে এইটা কেন 0 এক্সপ্লেইন করে তারপরে হচ্ছে এটাকে বাদ দেওয়া যাবে। পরীক্ষায় মাঝে মধ্যে পাই যে এইটা থেকে সরাসরি ফর্মুলাটা লিখে ফেলে, ফর্মুলাটা লিখলে হবে না, কারণ আমার বাড়তে বাড়তে সব জায়গায় কিন্তু কি একটা এক্স টার্ম থাকবে, যে এক্স টার্মের জন্য আমি ডিভাইডেড ডিফারেন্স টেবলটা কিন্তু তৈরি করি না, কারণ এটা তো যেহেতু একটা ভেরিয়েবল আর ওগুলো তো ফিক্সড। তো আমার চালাকি বুদ্ধিটা হচ্ছে কি আমি প্রতিবার হচ্ছে কি 1 ডিগ্রি করে বাড়াচ্ছি। তো বাড়াতে বাড়াতে যখন আমি n+1 তম ডিগ্রিতে চলে যাই তখন আমি খুব সেফলি বলে ফেলতে পারি তার মান হচ্ছে 0। তখন এই টার্ম পুরোটা হচ্ছে কি কেটে যায়। ঠিক আছে? তো পরীক্ষা যদি আসে ডেরাইভ দা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, প্রথমে এই টার্মটা লিখতে হবে, লিখে বলতে হবে কেন এটাকে আমি বাদ দিচ্ছি, কেন এটার মান 0। তারপরে এটাকে বাদ দিয়ে আমি বাকি অংশটা হচ্ছে আমার ফর্মুলার অংশ। বুঝা গেছে এখন? জি স্যার। বুঝা গেছে? জি স্যার বুঝে গেছে। আচ্ছা, তাহলে এখন জাস্ট হচ্ছে এটা দিয়ে আমরা যেরকম আগে যেরকম বিভিন্ন অঙ্ক করছি এখানেও সেরকম অঙ্ক আসতে পারে। যেমন ধর এই টেবিলটা দিলাম, বললাম যে এই টেবিলে আমার f6 এর মান কত হবে। তো এখানে যেহেতু 5 এখানে 7, তার মানে হচ্ছে কি আমার f6 এর মান তো সরাসরি পাবো না। আর এখানে ডাটাগুলো যেহেতু ইকুইডিস্টেন্সে নাই, আইদার আমরা একটু আগে যেটা শিখলাম ল্যাগ্রেঞ্জ করতে পারি অথবা ডিভাইডেড ডিফারেন্স করতে পারি। তো আমরা এটা ডিভাইডেড ডিফারেন্স দিয়ে করি, প্রথমে টেবিলটা তৈরি করলাম, এরপরে এখানে জাস্ট মান বসাই দিলে আমরা পাচ্ছি f6 = 252। তো পরীক্ষায় একটা খেয়াল করবে, যদি ডাটাগুলো স্ট্রিক্টলি ইনক্রিজিং অর্ডারে থাকে, যদি একবার বারে একবার কমে তাহলে হয়তো এটা ফলো হবে না, কিন্তু যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং অর্ডারে থাকে তাহলে এটা খুব সেফলি তুমি বুঝতেছো যে f6 এর মান কি 150 আর 392 এর মাঝখানে হবে না, জি স্যার। যেহেতু এই ডাটাগুলো কি বাড়তেছে। তো তাহলে তোমার ক্যালকুলেশনে যদি দেখা যায় যে এমন একটা ভ্যালু আসলো যেটা ধরো 392 থেকে বেশি, তোমার অ্যান্সার চলে আসলো 452, তাহলে বুঝবে কি যে তোমার Answer ভুল। ক্যালকুলেশনের ভিতরে কোথাও ভুল আছে। ভুল আছে। তাহলে ওগুলো একটু চেক করে নিবে আর কি। সবসময় রেজাল্টটা আসার পর একটু হলো ভ্যালিডিটিটা একটু চেক করবে আর কি, যে এটা আসলে ক্যালকুলেশন কারেক্টলি হয়েছে কিনা। তবে ওইটাই বললাম যে ডাটাগুলো যদি ফ্লাকচুয়েট করে, একবার বাড়ে একবার কমে একবার বাড়ে একবার কমে, তাহলে হয়তো এটা ফলো নাও হইতে পারে।
কিন্তু যদি ডাটাগুলো ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে থাকে তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে যে রেজাল্টটা মানে কোন রেঞ্জে থাকবে। তো আমাদের একটা পার্ট আজকে শেষ হলো। নেক্সট এটা দিয়ে আমরা শেষ করে দিব ইনভার্স ইন্টারপোলেশন। তাহলে আমরা প্রথমে পড়ছি হচ্ছে ইকুয়াল ইন্টারভ্যাল, আজকে বললাম হচ্ছে আনইকুয়াল ইন্টারভ্যাল, আর এখন শেষ যেটা বলবো সেটা হচ্ছে ইনভার্স, অর্থ হচ্ছে উল্টা। আমরা এতদিন কি করতাম যে এক্স এর সাম টেবুলার ভ্যালুতে ওয়াই এর মানগুলো দেওয়া আছে, ফাংশনটা আমাদের হচ্ছে আননোন। তো এক্স এর নন টেবুলার কোন একটা পয়েন্টের জন্য ওয়াই এর মান কত সেটা আমরা বের করেছি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ইন্টারপোলেশন। এখন আমি যদি বলি যে ওয়াই এর কোনো ভ্যালু এক্স এর কার জন্য আসছে সেটা যদি বের করি তাহলে সেটাকে বলা হবে ইনভার্স ইন্টারপোলেশন। কথাটা কি বুঝছো না বুঝো নাই? স্যার এটা আরেকবার রিপিট করলে ভালো হয়েছে। আমরা ইন্টারপোলেশন কি ছিল, এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এভাবে এক্স এন পর্যন্ত ছিল, এখানে ওয়াই জিরো, ওয়াই ওয়ান, এভাবে ওয়াই এন পর্যন্ত ছিল। তো এখানে নন টেবুলার কোন একটা পয়েন্ট, ধরো সাপোজ এই জায়গায় একটা পয়েন্ট যেটা এক্স ওয়ান এক্স টুর মাঝখানে কোন একটা পয়েন্ট, তার জন্য হচ্ছে আমরা ওয়াই এর মান কত বের করেছি, এই পদ্ধতিটাকে ইন্টারপোলেশন বলা হয়। এখন আমি যদি বলি যে ওয়াই জিরো ওয়াই এন এর মাঝখানে কোন একটা ভ্যালু, এই ভ্যালুটা কোন এক্স এর জন্য, এটা বের করার পদ্ধতিটাকে কি বলা হয়, উল্টা, ইনভার্স ইন্টারপোলেশন। অর্থ হচ্ছে এক্স এর নন টেবুলার পয়েন্টে ওয়াই এর মান কত যদি বের করতে বলা হয় তাহলে সেটাকে বলা হবে ইন্টারপোলেশন। আর যদি ওয়াই এর কোন একটা ভ্যালু এক্স এর কোন ভ্যালুর জন্য আসছে, এক্স এর মানটাকে যদি বের করতে বলা হয় তাহলে সেটাকে বলা হবে কি, ইনভার্স ইন্টারপোলেশন। ক্লিয়ার এখন কথাটা? জি স্যার। হ্যাঁ, এক্সাম্পল হলে হয়তো আরো একটু ভালো বুঝবে, আমরা একটু পরে আসছি। তো এখানে আমরা দুইটা ফর্মুলা পড়বো, একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। তো শুরুতে আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা পড়ছি, এটা আবার এখানে লেখা আছে। তো ল্যাগ্রেঞ্জ ইনভার্স ইন্টারপোলেশনে কিচ্ছু করা হয় না, এখানকার প্রত্যেকটা এক্স টার্মকে ওয়াই করা হয়, ওয়াই টার্মকে এক্স করা হয়, তাহলে যে ফর্মুলাটা পাবো সেই ফর্মুলাটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে দেখো উপরে ছিল কি এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এগুলো কি হয়ে গেছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা এক্স মাইনাস এক্স এন, এটা হচ্ছে ওয়াই মাইনাস এর, নিচে আছে এক্স জিরো মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে কি ওয়াই জিরো মাইনাস ওয়াই ওয়ান। আচ্ছা একটু বলো দেখি এই এফ এক্স জিরো এটা কি এক্স টার্ম না ওয়াই টার্ম? স্যার এফ এস জিরো ওয়াই টার্ম। এটা বেসিক্যালি ওয়াই টার্ম, কারণ এটা আসলে হচ্ছে কি ওয়াই জিরো না, জি স্যার। তার মানে এটা ইনভার্স ইন্টারপোলেশন এটা কি হয়ে যাচ্ছে, এক্স জিরো হয়ে যাচ্ছে। মানে এখানে এক্স জিরো থেকে মনে করো না যে এটা এক্স টার্ম, এফ এক্স জিরোটা আসলে হচ্ছে কি ওয়াই টার্ম, কারণ এফ এক্স জিরো মানে আসলে কি ওয়াই জিরো। তাহলে আমরা কি করলাম, এক্স গুলোকে ওয়াই, ওয়াই গুলোকে এক্স করেছি, তার মানে কি এফ এক্স জিরোটা এখন কি হয়ে যাবে, শুধু এক্স জিরো হয়ে যাবে, কারণ এটা এফ এক্স জিরো না, এটা আসলে হচ্ছে ওয়াই জিরো। তাহলে ওয়াই জিরোটা এখানে এক্স জিরো হবে, বুঝা গেছে? তাহলে এভাবে পুরো জিনিসটা লেখা আছে। তাহলে আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলাকে এক্স গুলোকে ওয়াই, ওয়াই গুলোকে এক্স কনভার্ট করলে নতুন যে ফর্মুলাটা পাবো সেটাকে বলা হবে ল্যাগ্রেঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে দেখো এখানে ওয়াই থেকে কি বের করবো, এক্স, আর আগে ছিল কি এক্স এর কোনো ভ্যালুতে ওয়াই এর মান কত সেটা বের করেছি, আর এখানে ওয়াই এর কোনো ভ্যালুতে এক্স এর মান কত সেটা হচ্ছে বের করবো। বুঝা গেছে? আজকে লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, তো এটা মূলত ধারণা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার উপরে। তার মানে হচ্ছে এইটা কখন ইউজ করতে পারবে, ইকুয়াল ইন্টারভেলে হলে। এই পদ্ধতিটা আমরা ইকুয়াল আনইকুয়াল দুই ক্ষেত্রে ইউজ করতে পারবো, কিন্তু যেহেতু এটা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার উপর দাঁড়ানো, তার মানে এটা আমরা ইউজ করতে পারবো কখন, যখন হচ্ছে তাহলে ইকুয়াল ইন্টারভেল। স্যার আনইকুয়াল থাকলে তাহলে আমরা নিউটনস এই যে ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটা ইউজ ল্যাগ্রেঞ্জ ইনভার্সটা ইউজ করতে। অর্থাৎ হচ্ছে একটা জিনিস হচ্ছে কি যদি আনইকুয়াল থাকে তাহলে কিন্তু দুইটাই ইউজ করতে পারবে, তাই না? জি স্যার। অর্থাৎ হচ্ছে আমি যদি যেমন ধরো নিউটন জেনারেল ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, আমার যদি টেবুলার পয়েন্ট গুলো ইকুয়ালও থাকে তাহলে এটা ইউজ করতে পারবো, আনইকুয়ালে তো পারবোই। অর্থাৎ হচ্ছে নিউটনস ফরওয়ার্ডের সময় আনইকুয়াল থাকলে কি ইউজ করা যাবে না, কিন্তু ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলার সময় কি আনইকুয়ালের জন্য তো এটা ডেরাইভ, অরিজিনালি ডেরাইভ,
ইকুয়াল হলেও কি করা যাবে না? কথাটা কি বুঝছো না বুঝো নাই? তার মানে বলুন। এটাও আপনার অর্থাৎ হচ্ছে নিউটনস থাকলে ফরওয়ার্ড, ওখানে use করা নিউটনস যায়। ব্যাকওয়ার্ড সেট সবগুলো হচ্ছে শুধুমাত্র ইকুয়াল ইন্টারভেলে হবে, আনইকুয়াল হলে হবে না। কিন্তু আজকে আমরা যেটা শুরু করছি ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন বা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, এগুলো হচ্ছে আনইকুয়ালের জন্য তো হবেই, ইকুয়াল হলেও কি অবশ্যই এগুলোকে ইউজ করা যাবে। যেমন ধরো আমরা হচ্ছে কি এই ডাটাগুলো যদি সর্টেড থাকে তাহলে কি ইউজ করতে পারি? বাইনারি সার্চ, তাই না? আর ডাটাগুলো সর্টেড না থাকলে কি লিনিয়ার সার্চ করি। কিন্তু ডাটাগুলো সর্টেড থাকলে লিনিয়ার সার্চ কি করা যাবে না যাবে না? স্যার যাবে। যাবে। কিন্তু ডাটাগুলো সর্টেড নাই, তাহলে কি বাইনারি সার্চ করা যাবে? না স্যার। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম যে যেগুলো হচ্ছে আনইকুয়ালের ফর্মুলা যদি ইন্টারভ্যাল ইকুয়াল থাকে সেটাও এখানে ইউজ করা যাবে। কিন্তু যেগুলো ইকুয়ালের ফর্মুলা সেখানে আনইকুয়াল থাকলে কি ইউজ করা যাবে না। তার মানে ইনভার্স ইন্টারপোলেশনের ক্ষেত্রে একই কথা, ল্যাগ্রেঞ্জ ইনভার্সটা হচ্ছে কি ইকুয়াল আনইকুয়াল দুই ক্ষেত্রে ইউজ করা যাবে। কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র যেহেতু এটা ফরওয়ার্ডের উপর দাঁড়ানো, তার মানে ইকুয়ালের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে, আনইকুয়ালের ক্ষেত্রে কি এটাকে ইউজ করা যাবে না। তো এটা এখন আর মুখস্থ নিলাম না, যে তোমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা মোটামুটি সবার কি মুখস্থ আছে না? তোমাদের বলছি যে মানে প্রত্যেকটা টপিকসে অলমোস্ট মানে ধরো ফাইনালের সময় শুধু একটা টপিকসে লাগবে না, আর বাকি সব জায়গায় হচ্ছে কি এই নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে আমাদের ম্যাক্সিমাম কাজ হবে। এই জন্য বারবার তোমাদেরকে বলছি ফর্মুলাটা যেন অবশ্যই কি থাকে, মুখস্থ থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের কি নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ল। দেখে একজন একটু পড়ো তো, দেখে দেখেই বলো। শোভন, y equal to y naught plus u del y naught plus u into u1 u minus 1 del square y naught divided by 2 factorial plus এরকম করে u into u minus 1 into u minus 2 dot 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 u minus n plus 1 del to the power n y naught divided by n factorial, হ্যাঁ, যেখানে ইউটা কি যেখানে u equal to হচ্ছে x minus x naught divided by h। আচ্ছা এক মিনিট। আচ্ছা তাহলে হচ্ছে আমরা ফর্মুলাটা দেখলাম। তাহলে এখান থেকে দেখো এই ইউ ইকুয়াল টু 1/del y0 এটা কিভাবে লেখা হয়েছে, এটা কি বুঝতে পেরেছো? স্যার ওই যে ফার্স্ট থেকে আসছি, প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি এই ইউ ডেল y0 এক পাশে রাখলাম, ঠিক আছে, ইউ ডেল y0 এক রাখলাম। তাহলে বাকিগুলো সব এই পাশে সাইড চেঞ্জ করে দিলাম। তাহলে এটাকে আপাতত y চিন্তা করো, y তারপরে এদিক থেকে যেহেতু ওই পাশে গেছে এটা হচ্ছে y0, এটা হচ্ছে ইউ ইন্টু ইউ মাইনাস, এগুলো সব মাইনাস টার্ম দিলাম। আর এখানে যেহেতু ইউ ডেল y0 এটাকে সাইড চেঞ্জ করলে কি 1/del y0 হবে, তাই না? বুঝা গেছে এখন? মানে উপরটা থেকে ইউটা কিভাবে পেলাম বুঝতে পেরেছো? তো এখানে ছিল ওয়াই, সেই ওয়াইটাকে আমি ওয়াই ইউ লিখলাম। ওয়াই ইউটা আসলে হচ্ছে ওই যে যেই ওয়াই এর জন্য এক্স এর মান বের করব, ওয়াই ইউটা হচ্ছে সেটা। অর্থাৎ হচ্ছে কোশ্চেনে যেই ওয়াইটা আমাকে দেওয়া হবে যার জন্য এক্স বের করতে হবে, ওয়াই ইউটা হচ্ছে সেটা। তো এখানে এখন সব মান আমি জানা আছে, বসাই দিলে হচ্ছে কি ইউ পাবো।
তো এটা করার সময় আমরা যেটা করি ক্যালকুলেশনের জন্য আমরা প্রথমে যেটা করি হচ্ছে নেগলেক্টিং দ্য সেকেন্ড এন্ড হায়ার অর্ডার, অর্থ হচ্ছে সেকেন্ড এন্ড হায়ার অর্ডার গুলোকে আমরা হচ্ছে বাদ দিলাম। আচ্ছা, আমার হচ্ছে যেহেতু এক্সটা আমার জানা নাই, বের করতে হবে, তো অরিজিনালি হচ্ছে এক্সটা, তার মানে ইউর মানটা আমার হচ্ছে বেসিক্যালি কি ওইভাবে জানা নাই, কারণ এখান দেখো এই ইকুয়েশনের মধ্যে কি অনেকগুলো ইউ আছে। তো ওইটার জন্য আমরা কি করলাম, প্রথমে হচ্ছে এই অংশটা হচ্ছে কি ফেলে দিলাম। তাহলে আমার প্রথম ইউ হচ্ছে কি 1/del y0, এখানে yu মাইনাস y0। তাহলে এটা 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 আমার হচ্ছে কি জানা আছে। তাহলে প্রথম u1টা হচ্ছে আমি পেয়ে গেলাম। তো এরপরে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা একটা করে টার্ম বাড়াচ্ছি। প্রথমে হচ্ছে কি আমি সেকেন্ড অর্ডার ফেলে দিছি, পরের বার আমি সেকেন্ড অর্ডারটা ইনক্লুড করলাম, পরের বার আমি থার্ডটা করবো, তারপরটা আমি ফোর্থ অর্ডার করবো, এভাবে চলতে থাকবে। তো এখানে প্রথম যে মানটা পেলাম সেটাকে আমি u1 বলছি। এই u1 এর ভ্যালুটাই এই পরের জায়গায় হচ্ছে আমি ইউজ করছি। যখন আমি সেকেন্ড অর্ডার, আমি শুরুতে যদি সেকেন্ড অর্ডারটা রাখতাম তখন তো ইউর মানটা আমার জানা নাই। যদি আমি এখানে হচ্ছে এটা রাখতাম, ইনিশিয়াল ইউটা কত আমি জানি না, এই কারণে প্রথমবার হচ্ছে u1 বের করার সময় হচ্ছে কি সেকেন্ড এন্ড হাই অর্ডার গুলো ফেলে দেওয়া হয়েছে। পরের বার যখন ইউ করছি সেকেন্ড অর্ডারটাকে ইনক্লুড করছি, তাহলে এখান থেকে u2 পেয়ে গেলাম। এই u2টা পরের থার্ড অর্ডার যদি ইউজ করি তখন হচ্ছে u2 ভ্যালুটা ইউজ করতে পারবো। এভাবে আমার চলতে থাকবে। এখন থামবে কখন এটা আমরা আগেই দেখছি, যে দুইটা সাকসেসিভ ইউর ডিফারেন্স যদি কি হয়, আমার এরর লিমিট থেকে কম হয়, তাহলে হচ্ছে আমি থেমে যাব। কথাটা কি বোঝা গেছে? তো এখান থেকে আমি বেসিক্যালি বের করব হচ্ছে ইউটা। এখন ইউটা যদি বের করি তাহলে এই ফর্মুলা থেকে আমি কি এক্স এর মান পেয়ে যাব না, যেহেতু ইউ ইকুয়াল টু হচ্ছে কি এক্স মাইনাস এক্স জিরো ডিভাইড বাই হচ্ছে এইচ। তাহলে এখান থেকে আমি কি এক্স মাইনাস এক্স জিরো ইকুয়াল টু হচ্ছে কি ইউএইচ লিখতে পারি। তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে কি এক্স জিরো প্লাস ইউএইচ। তাহলে এক্স জিরো তো আমার টেবুলার পয়েন্টে দেওয়া আছে, এইচও আমি জানি। তাহলে ইউটা যদি আমার এখান থেকে বের হয়ে আসে তাহলে সেখান থেকে কি আমি এক্স এর ভ্যালুটা মান পাচ্ছি না। ক্লিয়ার? তো এটা একটা প্রবলেম সলভ করলে বুঝতে পারবে। তো যেমন এটা একটা টেবিল, তো এটাকে যদি আমরা ওই যে আগেই বললাম যে এখানে অবশ্যই কি হইতে হবে, ইকুয়াল ইন্টারভ্যাল হইতে হবে। তার মানে এটা ইকুয়াল ইন্টারভ্যাল এখানে আছে। আমি ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে যেহেতু কাজটা করব, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা তৈরি করলাম। এগুলো হচ্ছে আমার লিডিং টার্ম। আচ্ছা, তো এখান থেকে আমাকে বের করতে বলা হয়েছে কি যে 10-এর জন্য এক্স এর মান কত, অর্থ হচ্ছে ওয়াই যখন 10 তখন এক্স হচ্ছে কত। ওই যে এটা বললাম যে আগে আমরা কি করতাম, এক্স ওয়াই দেওয়া আছে, এক্স এর মান যদি 2.3 হয় ওয়াই এর ভ্যালু কত? তাহলে ওয়াই এর মান কত, এটা বের করাকে আমরা কি বলেছি, ইন্টারপোলেশন বলেছি, তাই না? জি স্যার। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে ওয়াই এর কোন একটা নন জায়গায় বলছি, যেমন ধরো 10 হচ্ছে কি এই জায়গাটায়, 8 আর 27 এর মাঝখানে। তাহলে এটার জন্য এক্স এর ভ্যালু কত এই বের করাটাকে বলা হচ্ছে কি ইনভার্স ইন্টারপোলেশন। তাহলে ওয়াই ইউর ইনিশিয়াল ভ্যালু কত 10। তো আমরা প্রথমে ওখান থেকে u1 বের করলাম, u2 বের করলাম, u3, এইভাবে যেতে যেতে দেখলাম কি এখানে এসে দেখলাম কি যে দুইটা সাকসেসিভ ইউ কি অলমোস্ট একই হয়ে গেছে না। তাহলে আমরা যদি দশমিকের পরে 2 ঘর ধরি সেই জায়গায় সেই হিসাবে হচ্ছে কি এখানে আমাদের হচ্ছে কি এটা কনভার্জ হয়েছে, আমরা তাহলে ইউর এই ভ্যালুটা ইউজ করতে পারি। তাহলে ইউর ভ্যালুটা পেলে আমার এক্স হচ্ছে কি এক্স জিরো প্লাস ইউএইচ, তাহলে বসাই দিলে আমরা এটা পাচ্ছি। তার মানে এক্স এর মান যখন 2.154 তখন ওয়াই এর মান হবে কত 10। তো এটা একটু ভেরিফাই করে দেখতে পারো, এখানে এক্স আর ওয়াই এর দিকে তাকাইলে কি কিছু বুঝতে পারছো? জি স্যার। ইকুয়েশনটা আসলে কি? স্যার এটা তো স্যার এক্স এর মান বাড়লে স্যার ওয়াই এর মান এর বাড়বে। ভ্যালুটা বাড়বে। আরে কি Increase order. ইকুয়েশনটা কি কিউব, তাই না? জি স্যার। এটা হচ্ছে 2 কিউব, এটা হচ্ছে 3 কিউব, এটা হচ্ছে 4 কিউব, এটা হচ্ছে 5 কিউব, তাই না? কিউব। তার জি মানে স্যার। ফাংশনটা হচ্ছে এরকম। তাইলে আমরা যদি 2.154 টু দি পাওয়ার 3 সমান সমান 10 বা 10 এর খুব ক্লোজ একটা ভ্যালু পাই, তাহলে বুঝবো যে কি জিনিসটা পারফেক্টলি কাজ করছে। বা আমি 10 এর উপরে পাওয়ার যদি 1/3 বসাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু আর কি। জাস্ট এটা ভেরিফাই করার জন্য আর কি। এটা তো আর মানে আমরা তো
ইন্টারপোলেশন ইউজ করি যে ফাংশনটা আননোন এই জন্য, মানে এখানে ডাটাগুলো থেকে আমি বুঝে গেছি যে ইকুয়েশন রিলেশনটা এরকম, কিন্তু ইন্টারপোলেশন তো বেসিক্যালি ইউজ করা হচ্ছে রিলেশনশিপটা জানি না এই জন্যই তো ইউজ করছি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সিলেবাস। তো ওই যে তোমরা এখন হচ্ছে একটা ডেট ঠিক করো পরীক্ষার মাঝখানে। এখন আমি তো ভাবছিলাম বড় বন্ধু আছে, ওই নিউমেরিক্যালের আগের পরীক্ষার পরে তোমাদের সাথে বসবো। স্যার স্যার তো আমাদের এখন পরীক্ষা হচ্ছে যে নিউমেরিক্যাল স্যার পরীক্ষা 3 তারিখ স্যার। হ্যাঁ, আচ্ছা এখন যেটাই হোক তোমরা ওই পরীক্ষাটা রিশিডিউল যেটাই হোক সিআর একটু ইয়া করে, মানে তোমাদের নিউমেরিক্যাল আগে কোন একটা পরীক্ষার পরে আমার সাথে যদি বসো তাহলে সেদিন হচ্ছে আমরা রিভিউ ক্লাস করতে পারি। আর যদি তোমরা মাঝখানে চাও তাও করতে পারবো আর কি। অর্থাৎ হচ্ছে আজকের পরে তোমরা যে কোনো একদিন বসো, সেদিন হচ্ছে কি আমরা মিড টার্ম কোশ্চেনের প্যাটার্ন এবং কোনো প্রবলেম যদি তোমাদের থাকে পুরো সিলেবাসের উপরে। স্যার তাহলে আমরা নিউমেরিক্যাল মেথডের পরীক্ষার আগে যে পরীক্ষা শেষ হবে ওই দিন সন্ধ্যায় বসি। হ্যাঁ, যে কোনো সময়, এটা ইচ্ছা তোমাদের আর কি। আর যদি মনে করো যে না ওইটার আগে বন্ধটা বেশি আছে, শুরুতে আগে নিউমেরিক্যাল পরে তারপরে মেশিন লার্নিং করবে, তাও হইতে পারে। মানে এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। জাস্ট সিআর এর দায়িত্ব হচ্ছে বাকিদের সাথে কথা বলে একটা টাইম ঠিক করে আমাকে জানানো। এটা ফিজিক্যালও করতে পারো, অনলাইনেও করতে পারো, কোনটাই আমার সমস্যা না। ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার আর আজকে পরীক্ষা যদি আমার না আজকে তো মাত্র পড়াইলাম, তোমরা তো একটু পড়ে তারপর সমস্যাটা বলবে, ঠিক আছে? কারণ রিভিউ ক্লাস মানে আগে তো টপিক অনেকগুলো পড়ে ফেলছি। জি স্যার। হ্যাঁ, পড়ো, পুরোটা শেষ করে পড়ো এবং লাস্টের দিকে পড়লে সেটা সুবিধা হবে আর কি। কারণ এখনো তো আমরা কোশ্চেন করি নাই, তাহলে কোশ্চেন নিয়ে আলোচনাটা তখন আরেকটু সহজ হবে আর কি। তোমাদের তো কোশ্চেন বলতে পারবো না, কিন্তু মানে কি স্টাইলের কোশ্চেন হবে সেই সম্পর্কে একটা ভালো আইডিয়া দিতে পারবো আর কি। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আজকে স্যার আর তাহলে আমরা নিউমেরিক্যাল মেথড পরীক্ষার আগেই বসি। স্যার মেবি চলে গেছে। স্যার চলে গেছে। মেশিন লার্নিং পরীক্ষা 28 তারিখ না? মেশিন লার্নিং পরীক্ষা এটা শোন, আমি ফার্স্টে যেটা বলছি ওটা আমার ভুল ছিল। এটা আমি ওই আগের রুটিন মনে করছিলাম। এই আমাদের নতুন রুটিন যেটা, ওটার মধ্যে হচ্ছে যে তোর বন্ধ আছে স্যার। 28 তারিখ স্যার আসবে। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমাদের তো 28 তারিখ মেশিন লার্নিং পরীক্ষা, তারপর একদম নিউমেরিক্যাল মেথড পরীক্ষা। তো 28 তারিখ মেশিন লার্নিং পরীক্ষা কিন্তু তোমাদের এখন বসে যায়। আগে বললো যে মেশিন লার্নিং নাকি আবার চেঞ্জ হয়ে গেছে। স্যার ও আগের রুটিন দেখে বলে দিছে। স্যার আমাদের নতুন রুটিন যেটা ওটা তো 28 তারিখ মেশিন লার্নিং। তো স্যার হ্যাঁ, আমিও তো তাই দেখছি যে 28 তারিখের পরে মানে স্যার অফ আছে স্যার। অনেক বড় একটা অফ আছে আর কি। তাহলে ওই সময় আমরা 28 তারিখ রাতে বসি স্যার। 28 তারিখ বসো, অথবা একদিন তুমি পড়ালেখা করে 29 তারিখ বসো, আমার কোনো সমস্যা নেই। মানে তোমরা আমাকে জাস্ট জানালেই হবে আর কি। সিআর দায়িত্ব নাও যে কবে কখন বসবো আর কি। জি স্যার, আমি আপনাকে স্যার জানাই দেবো তাহলে স্যার। হ্যাঁ, মানে আমি যে রুটিনটা দেখছি সেই রুটিনে প্রায় 3 থেকে 4 দিন একটা গ্যাপ পাইছি নিউমেরিক্যাল। জি স্যার। তো নিউমেরিক্যাল আসলে মানে গ্যাপ ছাড়াও পরীক্ষা দেওয়া যায়, একদিন গ্যাপ হলে তো মোর দেন সাফিসিয়েন্ট। তো সেই জায়গায় তোমরা 3 থেকে 4 দিন পাইছো, মানে অনেক ভালো একটা গ্যাপ। স্যার এর আগে তো টানা পরীক্ষা ছিল। স্যার আমাদের গ্রাফিক্স মেশিন লার্নিং 2 দিনে পড়ে গেছে। আমি যেটা বললাম যে নিউমেরিক্যালে গ্যাপ পাইছো, তার মানে হচ্ছে কি, মানে বাকি পরীক্ষা তো শেষ, তোমাদের লাস্ট পরীক্ষা তো নিউমেরিক্যাল, যে এরকম না যে এর পরের পরীক্ষাটা আরেকটু পরে রাখবা, তাই না? জি স্যার। স্যার আচ্ছা, এখন আসা হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্ট 2 তে। তাহলে ল্যাব অ্যাসাইনমেন্ট 2 তে দেখো কি আছে। এটা হচ্ছে নরমাল ডিফারেন্স টেবল তৈরি করা, এটা হচ্ছে ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। অর্থাৎ তুমি ডিফারেন্স টেবলটা তৈরি করতে পারলে সূত্র বসাই দিলেই দুইটা হবে। আর 4 আর 5 হচ্ছে আজকে যেটা পড়ছি, একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইনভার্স, বা এটা ল্যাগ্রাঞ্জ নরমালটাও নিতে পারো। আর হচ্ছে শেষেরটা হচ্ছে ওই যে ডিভাইডেড ডিফারেন্স। তো আমি আজকে একটা কাজ দিব, আজকে রাত 11টার মধ্যে দিবা। দিন হবে না স্যার? হ্যাঁ, এই তোমরা কি কেউ এই টেবিলটা তৈরি করছিলা? না স্যার, ফরওয়ার্ড করে না ডিফারেন্স স্যার। টেবিলটা? তাহলে এটা আজকে করবে কাজ স্যার। দিব, ফরওয়ার্ড ডিফারেন্স এবং এই ডিভাইডেড ডিফারেন্স, এই দুইটা টেবিল হচ্ছে তৈরি করাটা শিখো। কারণ টেবিলটা তৈরি করলে বাকি কাজ সহজেই করতে পারবা। স্যার ল্যাব 2টা স্যার মিডের পর নিলে হয় না স্যার? না না, মিডের পরে কেন?
কারণ স্যার আমাদের স্যার 18 তারিখ থেকে পরীক্ষা, তো এখন স্যার একটা যেটা করতে পারি ওই যে ওই 2 গ্যাপের মাঝখানে একটা ডেট দিতে পারি কি বাড়ায়, তোমার ধরো হচ্ছে নিউমেরিক্যালটা এখন কয় তারিখ? 4 তারিখ না? 3 তারিখ স্যার। তারিখ, তাহলে হচ্ছে আমি 1 তারিখ পর্যন্ত দিয়ে দিই, কারণ লেবার স্যার থিওরিটা পরীক্ষার পরে দেন close স্যার, একটা কারণ আকাশ। পরীক্ষার আগে হলে স্যার আমাদের পড়ার মধ্যে হয়ে যাবে স্যার, কারণ স্যার বাকি তুমি সাবজেক্ট যদি গুলো থিওরিটা বুঝো অনেক সাথে সাথে ল্যাপটপ করে ফেলতে পারো। বাকি এখন তো করতে বলতেছি না, তুমি ধরবা কয় তারিখ? 28 তারিখের পরে হচ্ছে ধরবা, কারণ নিউমেরিক্যাল পরীক্ষার জন্য 4 দিনের বন্ধ কোনো দরকার নেই, তখন হচ্ছে সাথে প্যারালালি ল্যাপটা করে ফেলবো। স্যার সূত্রগুলো মুখস্থ করতে হবে স্যার। আরে যতই মুখস্থ করতে হয় 4 দিন লাগবে না, এটা একদিন গ্যাপটা হচ্ছে মোর দেন না। ঠিক আছে, তাহলে আমি ডেটটা বাড়িয়ে ওই যে মাঝখানে দিব, 28-এর পরে 2 দিন সময় দিয়ে দিব। স্যার একদম থিওরি পরীক্ষার দিনই রাখেন, তাহলে বেটার হয় স্যার, যদি আমাদের কোনো ফিনিশিং না, দেওয়া না, থাকে। একদম আগের দিন রাতে রাখতে যাচ্ছি না, আগের দিন রাখবো। যদি 3 তারিখ তোমাদের পরীক্ষা হয় তাহলে 2 তারিখ রাত রাখবো না, 1 তারিখ রাত পর্যন্ত রাখবো। ঠিক আছে, আমি এই রুটিনে আবার একটু চেক করে দেখবো, যদি 3 তারিখ পরীক্ষা হয় তাহলে 1 তারিখ রাত পর্যন্ত তোমাদের এক্সটেন্ড করে দিব। আর ওইটা ল্যাব কখন হবে সেটা অফিসিয়াল নোটিশ আসবে, তখন হচ্ছে আমরা করবো। ঠিক আছে, তাহলে তোমরা আজকের মধ্যে যেটা করবে সেটা হচ্ছে শুধুমাত্র এই যে ফরওয়ার্ড ডিফারেন্স আর হচ্ছে নিজের ল্যাপটপ divided কিভাবে difference, নেবেন? ওগুলা আসুক, সময় আসুক, যেদিন রিভিউ ক্লাস করবো সেদিন হচ্ছে যে এই কোশ্চেন করার কি। আপাতত আজকের কাজটা করবা, যে ছোট্ট একটা কাজ করবা, ডিফারেন্স টেবলটা তৈরি করবা, এরপরে কিছুদিন নিউমেরিক্যাল মাথা থেকে দূরে রাখলেও সমস্যা নাই, বাকি পরীক্ষা দাও। 28 তারিখের পরে আবার নিউমেরিক্যাল নিয়ে ঘুম থেকে উঠলে সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। তাহলে আমরা আজকে এখানেই ক্লাসটা শেষ করি। স্যার আপনি আমাকে কয়েকটা কোড দেখাতে বলছিলেন স্যার ওই ভাইবার জন্য। এখন আর আজকে পারবো না, আসলে আজকে আমার শরীরটা খারাপ লাগতেছে, তো আচ্ছা, তুমি ওই এক কাজ করো, ওই যে যেদিন রিভিউ ক্লাস করবো সেদিন জি স্যার, দেখাও। জি স্যার। আচ্ছা, আর যদি মাঝখানে স্যার, আসো স্যার, ক্যাম্পাসে আমাকে দেখাই দিতে পারো আর কি, তোমার পরীক্ষার পর পরে যদি দেখাতে চাও দেখাতে পারো, পরীক্ষার আগে পরে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম।